হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পি কে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য যে বইটি আমি পড়তে বসেছি সেই বইটির নাম হচ্ছে ইকিগাই। তো আজকের ভিডিওটি দেখার আগে আমি আপনাদের অনুরোধ করব, যারা ইকিগাই বইটির প্রথম 3টি অধ্যায় এখনও শোনেননি, তারা এই ডেসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্ক দেওয়া থাকলো, সেই লিঙ্কে গিয়ে এই বইয়ের প্রথম 3টি অধ্যায় আপনারা শুনতে পারবেন। তো চলুন আজকে শুরু করি ইকিগাই বইয়ের 4র্থ অধ্যায় থেকে। তো অধ্যায় 4, আমরা সর্বদা যা করি তেমনভাবে করে ওঠি, তাই উৎকৃষ্টতাকে কোনো কাজ বলা যায় না। সেটা হলো আমাদের অভ্যাস, হাওয়ায় গা ভাসিয়ে দেওয়া। মনে করুন আপনি নিজের সব থেকে পছন্দের জায়গায় স্কেটিং করছেন। আপনার চারিদিকে সাদা বালির মতো বরফ উড়ে যাচ্ছে, চারপাশে যেন আনন্দের বৃষ্টি হচ্ছে, আর আপনি তখন খুশিতে আছেন। আপনার সম্পূর্ণ ধ্যান রয়েছে স্কেটিংয়ের দিকে। কোন সময় কিভাবে চলতে হবে তা আপনি খুব ভালোই জানেন। তা না অতীত না ভবিষ্যৎ, সেখানে শুধুমাত্র বর্তমানের অস্তিত্ব আছে। চারপাশের পরিবেশ আপনাকে মন্ত্রমুগ্ধ করে তুলেছে। আপনি নিজের স্কেটিং নিয়ে এতটাই ব্যস্ত যে আর কোনো দিকে আপনার ধ্যান নেই। নিজের সচেতনতা, স্কেটিং ও আপনি আর 3টি পৃথক বিষয় নয়, না থেকে এক হয়ে গিয়েছে। আপনি একটি কাজের মধ্যে ডুবে গিয়েছেন। আপনার মাথায় আর অন্য কোনো খেয়ালই নেই। ট্রের জন্য আপনার কোনো কষ্ট নেই। সেই সময় আপনার ভিতরের অহংকার গায়েব হয়ে যায়। আপনি নিজেই এই ক্রিয়ার অঙ্গ হয়ে ওঠেন। গাড়ি চালানোর সময় অনেক মানুষের এমন অভিজ্ঞতা হয়। কেউ প্রকৃতির কোলে গিয়ে আত্মহারা হয়ে যান, কেউ পাহাড়ে ওঠার সময় নিজেকে হারিয়ে ফেলে, কেউ আঁকার সময় আঁকার মধ্যে, তো কেউ গান গাওয়ার সময় গানের মধ্যে ডুবে যান। তারা তখন কাজের সঙ্গে একাত্ম হয়ে যান। বি ওয়াটার মাই ফ্রেন্ড, এই উক্তিটির মধ্যে বুশলি নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। আমাদের মধ্যে প্রত্যেকেই কখনো না কখনো এই একাত্ম হয়ে যাওয়ার অভিজ্ঞতা লাভ করেছেন। যখন আমরা নিজের পছন্দের কোনো কাজ করি, তখন আমাদের মধ্যে ইন্দ্রিয় বা সময়ের কোনো কাজ করে না। কিছু মানুষ রান্না করতে এতটাই পছন্দ করেন যে কয়েক ঘন্টা কোথা থেকে কেটে যায় তা তাদের বুঝতে পর্যন্ত পারেন না। আবার কিছু মানুষ বই পড়তে এতটাই ভালোবাসেন যে বই পড়ার সময় কখন যে সে বইয়ের মধ্যে ডুবে গেছে, জগৎ সংসারকে ভুলে যায়, তা নিজেরাও বুঝতে পারে না। আমরা যখন পুকুরে স্নান করতে যাই বা যখন আমরা সমুদ্রে স্নান করতে গিয়ে মেতে উঠি, পরের দিন গা ব্যথা হওয়ার সময় আমরা তখন বুঝতে পারি যে কতক্ষণ আমরা সমুদ্রে ঝাঁপিয়েছিলাম। কিন্তু যখন আমরা নিজেদের অপছন্দের কোনো কাজে হাত দিই, তখন যেন সময় আর কাটতেই চায় না। বারংবার ঘড়ির দিকে চোখ চলে যায়। আমাদের কাজ বা সময় কোনোটাই যেন আর এগোতে চায় না। এই বিষয়ে আলবার্ট আইনস্টাইন একটা খুব মজার কথা বলতেন। আপনি যদি গ্যাসের উপর হাত রাখেন, তাহলে 1 মিনিটও 1 ঘন্টার সমান হয়ে দাঁড়াবে। অন্যদিকে আপনি যদি কোনো সুন্দরী মেয়ের হাত ধরে বসে থাকেন, তাহলে 1 ঘন্টাকে 1 মুহূর্ত বলে মনে হবে। এটাই বাস্তব। এক্ষেত্রে যে বিষয় বোঝাটা খুব জরুরি, তা হলো আপনার কাছে যে কাজটা আনন্দদায়ক, অন্যের কাছে তা কষ্টের কারণ হতেই পারে। এমন কোনো কাজ আছে যা করতে আপনি সব থেকে ভালোবাসেন, যা করার সময় আপনি সময়ের কথা মাথাতেও আনেন না, সব সমস্যার কথা ভুলে আপনি সেই কাজের মধ্যে ডুবে যেতে পারেন? এই প্রশ্নের উত্তর খোঁজাই তো ইকিগাইয়ের কাজ। ফ্লোর শক্তি মনোবৈজ্ঞানিক C6 জেনলি মনে এই প্রশ্নই উঠেছিল, আর তিনি সেই উত্তর খোঁজার বের করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। কোনো কাজের সাথে একাত্ম হয়ে যাওয়া, সেই কাজ করার সময় জগৎ সংসারকে ভুলে যাওয়াকেই তিনি ফ্লো বলেছেন। তার মতে ফ্লো বলতে বোঝায় সেই সময়ের আমরা আনন্দিত, উৎসাহিত এবং সৃজনশীল যে জীবন অতিবাহিত করছি, আর
মন প্রাণ দিয়ে সেই কাজ করায় আমাদের একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে। ইকিগাইকে জানার যেমন কোনো সূত্র হয় না, তেমনি এই ফ্লোতে যাওয়ারও কোনো বিধি নেই। ওই অবস্থায় পৌঁছানোর জন্য বা তা ধরে রাখার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়। সেই অভিজ্ঞতা প্রাপ্ত করার জন্য আমাদের নিজেদের কাজের মধ্যে এতটাই ব্যস্ত রাখতে হবে যাতে আমরা সহজেই সেই অভিজ্ঞতা প্রাপ্ত করতে পারি। আপনি যদি চকলেট, টিভি, ড্রাগস বা মদের জগতে নিজেকে ডুবিয়ে দেন, তাহলে ক্ষণিকের আনন্দ তো পাবেনই, কিন্তু তা কখনোই চিরস্থায়ী হবে না। C6 জেনরি ফ্লো দ্য সাইকোলজিক্যাল অফ অপটিমালস এক্সপিরিয়েন্স পুস্তকে ফ্লোর সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, এই সময়ে মানুষ নিজের কাজের মধ্যে এতটা ব্যস্ত হয়ে যায় তার চারপাশের কি ঘটছে সেদিকে তার ধ্যান পর্যন্ত থাকে না। এই কাজই তার কাছে প্রেরণার উৎস হয়ে ওঠে। সেই কাজের জন্য সে কতটা লাভবান হতে পারে সেদিকেও তার ধ্যান থাকে না। সে শুধু আনন্দের সাথে সেই কাজ করে যায়। ওই আনন্দ পাওয়ার জন্য সে চূড়ান্ত সীমায় পৌঁছে যেতে পারে। যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত হন শুধুমাত্র তারাই এই অবস্থার আনন্দ উপভোগ করেন তা কিন্তু নয়। বহু অ্যাথলেটিক্স খেলোয়াড়, দাবাড়ু, এমনকি বড় ইঞ্জিনিয়ারও এমন অবস্থার মধ্য দিয়ে নিজের জীবনের অনেক সময় অতিবাহিত করে থাকেন। C6 জেনরি মনে করেন, দাবার চাল দেওয়ার সময়, গণিতজ্ঞ গণিতের সূত্র খোঁজার সময় বা ডাক্তার অপারেশন করার সময় এই অবস্থার মধ্যে থাকেন। মনোবিজ্ঞানীর অধ্যাপক C6 জেনরি এই ফ্লো নিয়ে বহু গবেষণা করার পর এই সিদ্ধান্ত নেন যে প্রতিটা মানুষের জন্যই এই ফ্লো সমানভাবে কাজ করে। এটা কোনো ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করে না। বয়স, সংস্কৃতি বা বিশ্বের কোন প্রান্তের মানুষ সে তা দিয়ে কিন্তু কিছুই যায় আসে না। নিউ ইয়র্ক হোক বা ওকিনাওয়া, যে কোনো প্রান্তের মানুষই এই অবস্থার মধ্য দিয়ে যেতে পারে। এই অবস্থার মধ্য দিয়ে গেলে কি পরিণাম পাওয়া যেতে পারে? আমরা যখন ফ্লোর অবস্থায় থাকি তখন আমরা সম্পূর্ণরূপে সেই কাজের মধ্যে ডুবে যাই। সেই সময় আমাদের মধ্যে অন্য কোনো বিচার থাকে না। কিন্তু যখন আমরা ফ্লোর মধ্যে থাকি না, তখন আমরা হাত দিয়ে এক কাজ করি আর মাথা অন্য কিছু ভাবতে ব্যস্ত থাকে। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় যদি আপনার মনে হয় আপনার একাগ্রতার শক্তি বারংবার ভঙ্গ হচ্ছে, তাহলে নিম্নে যে উপায়গুলি আছে তা অবশ্যই অনুসরণ করুন। তাতে করে নিজেকে ফ্লোতে নিয়ে যেতে খুব সুবিধা হবে। ফ্লোয়ের জন্য এই 7টি বিষয়ে মাথায় রাখুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় যদি আপনার মনে হয় আপনার একাগ্রতার শক্তি বারংবার বিঘ্নিত হচ্ছে, তাহলে নিম্নে যে উপায়গুলি আছে তা অবশ্যই ফলো করুন। তাতে করে নিজেকে ফ্লোকে নিয়ে যেতে খুব সুবিধা হবে। ফ্লোয়ের জন্য এই 7টি বিষয়ে মাথায় রাখুন। ওভেন সাফার ও ডিপাল ইউনিভার্সিটির যে বিশ্ববিদ্যালয়ের রিসার্চারের মতে, অর্থাৎ গবেষকের মতে, যে নিম্নে যে বিষয়গুলি দেওয়া হয়েছে সেগুলি মন দিয়ে পড়াটা খুবই জরুরি। 1. কি করতে চান সেটা জানাটা খুবই জরুরি। 2. কিভাবে করতে হবে সেটাও জানতে হবে। 3. সেই কাজ আপনি কিভাবে আরও ভালো করে করতে পারেন সেটাও জেনে নিন। 4. আপনি কোথায় পৌঁছাতে চান সেটাও জানার চেষ্টা করুন, অর্থাৎ কাজের দিকটা জানা খুবই জরুরি। 5. আপনার সামনে কোন প্রতিবন্ধকতা অপেক্ষা করছে তাই জানতে হবে। 6. মন কখনোই বিচলিত করবেন না। কঠিন কাজের সময় সন্ধান করুন, কিন্তু অতিরিক্ত কঠিন কাজে হাত দেবেন না। স্কফারের কার্যপ্রণালী বলছেন, এমন কাজ খুঁজুন যা করতে আপনাকে সামান্যতম সমস্যায় পড়তে হতে পারে, অর্থাৎ তা যেন আপনার আরামের গণ্ডির বাইরে হয়। প্রতিটা কাজের একটা নির্দিষ্ট নিয়ম থাকে, আর সেই নির্দিষ্ট নিয়ম মেনে সেই কাজ করতে হয়। ঠিক সেই রকম যে কোনো কাজ সম্পন্ন করার জন্য
আমাদের মধ্যে কোনো না কোনো গুণ থাকা খুবই জরুরি। আমরা যে কাজ করছি তা করার জন্য যদি কোনো গুণের আবশ্যকতা হয়, তাহলে সেই কাজ করতে আমাদের নিরস লাগে, সেই কাজ করতে কোনো মজা লাগে না। অন্যদিকে কোনো কাজ যদি আপনার ক্ষমতার বাইরে হয়, সেই কাজের জন্য যতটা গুণ বা কৌশলতা প্রয়োজন তা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে সেই কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি দেখা যায়। একে তো সেই কাজ হয় না, আর তার ফলে যে নিরাশার জন্ম হয়, তাতে করে নতুন কাজ করার প্রেরণা হারিয়ে যায়। এই দুইয়ের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করাটা খুবই জরুরি। তাই নিজের ক্ষমতার বাইরে গিয়ে নিজের লক্ষ্য নির্ধারণ করুন। এতে করে আমরা প্রেরণা পাব এবং সর্বদা প্রতিদ্বন্দ্বিতার আনন্দ উপভোগ করতে পাব। সেই কারণেই আর্নেস্ট গামিঙ্গার বলেন, আমি সর্বদা নিজের ক্ষমতার থেকে ভালো লিখি। কাজ করার সময় আমাদের বহু ঝড়ঝাপটার মুখোমুখি হতে হয়, তাতে করে আমরা শক্তি সঞ্চয় করতে পারি। এই বিষয়ে আরেকজন বলতে গিয়ে বলেছেন, আপনি যদি খুব বেশি একাগ্রতার সঙ্গে কাজ করতে চান, তাহলে নিজের ক্ষমতার থেকে একটু কঠিন কাজ খুঁজে নিন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, তাহলে পরবর্তী কাজের সময় নতুন কোনো সফটওয়্যার শিখুন। আপনি যদি প্রোগ্রামার হন, তাহলে নতুন নতুন ল্যাঙ্গুয়েজ শিখুন। যদি আপনি নৃত্যশিল্পী হন, তাহলে পরবর্তী নাচে এমন কিছু স্টেপ করার চেষ্টা করুন যা আপনি করতে পারেন না বা যা আপনি কখনো করেননি। প্রতিবার কাজ করার সময় সেই কাজের সাথে এমন কিছু সংযোজিত করার চেষ্টা করুন যা আপনার আরামের গণ্ডিকে ছিন্ন করে দেয়। পড়ার মতো ছোট কাজের ক্ষেত্রেও আমাদের কিছু নিয়ম পালন করা খুবই জরুরি। তার জন্য আপনার ভিতরে অবশ্যই কিছু গুণ থাকতে হবে। যেমন ধরুন, আমরা কোয়ান্টাম ম্যাগনেটিক্স ফিজিক্সের বিষয় পড়ছি, অথচ আমরা পদার্থবিজ্ঞান সম্পর্কে কিছুই জানি না। এই রকম অবস্থায় আপনি বা আমি একটু বাদেই বই বন্ধ করে রেখে দেব। বা ধরুন, আপনি এমন কোনো বই পড়ছেন যে বিষয়ে আপনি সব কিছু জানেন, তাহলেও আপনি সঙ্গে সঙ্গে বইটা বন্ধ করে রেখে দেবেন। এর বিপরীতে যদি আমরা নিজেদের ক্ষমতা বুঝে সেই অনুসারে বই পড়ি, তাহলে সেই বই পড়তে আমাদের তো ভালো লাগবে, আমাদের বুদ্ধি খানিকটা রসদ লাভ করবে, সেই সাথে আমরা ফ্লোতে চলতে শুরু করব। এই আনন্দ আর ফ্লোই বলে দেয় যে আমরা সঠিক পথে চলছি। এক্ষেত্রে ছোট করে বলা যেতে পারে, সুবিধাজনক অলোক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্লো আর ক্ষমতার অতিরিক্ত চিন্তা। স্পষ্ট ও সঠিক লক্ষ্য প্রস্তুত করুন। যে খেলা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, যেমন ভিডিও গেম, লুডো প্রভৃতি, বা মাঠে গিয়ে যে খেলা খেলতে হয়, তাতে ফ্লো উদ্বৃত্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর সব থেকে বড় কারণ হলো, এই খেলাগুলোর পিছনে উদ্দেশ্যটা খুবই পরিষ্কার থাকে। খেলার নিয়ম অনুসারে আপনি যাকে শত্রু বলে বেছে নিয়েছেন, তাকে হারানোটাই আপনার সব থেকে বড় উদ্দেশ্য হয়ে ওঠে। আর সেই সাথে আপনার যত রেকর্ড আছে তা ভঙ্গ করার আপনার লক্ষ্যে পরিণত হয়। সব থেকে দুর্ভাগ্যের বিষয় হলো, এর সমস্ত খেলার ক্ষেত্রেই আপনার উদ্দেশ্যটা যতটা স্পষ্ট হয়, জীবনের বাকি কাজের ক্ষেত্রে ঠিক তেমনটা হয় না। বুস্টার কনসাল্টিং ব্যুরো একটি গবেষণা করার সময় তার কর্মচারীদের বসেদের বিরুদ্ধে অভিযোগ লিখতে বলেছিলেন। এর থেকে একটা বিষয় খুব স্পষ্ট হয়েছে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলির বেশিরভাগ কর্মচারীদেরই একটাই অভিযোগ, আর তা হলো আমাদের বস দলগুলোকে নিজ নিজ সঠিক প্রক্রিয়া সম্পর্কে অবগত করায় না, যার জন্য আমরা কি করব সেটাই ঠিক মতো বুঝে উঠতে পারে না। কোম্পানির বেশ কিছু সংখ্যক উঁচুতলার লোকেরা ট্রেনিং করে, স্ট্র্যাটেজি বানায়, আর তার সঙ্গে সম্পর্কিত আরও অনেক কাজ আটকে থাকে। তাদের কাছে কোনো স্পষ্ট বা পাকাপোক্ত লক্ষ্য থাকে না। আমরা নকশা হাতে নিয়ে সমুদ্রযাত্রা তো শুরু করেছি, কিন্তু কোথায় যাব সেটাই জানি না। এই বিষয়টা অনেকটা সেই রকম। নকশার থেকেও কম্পাস অনেক বেশি জরুরি।
যার সাহায্যে আমরা সঠিক দিক নির্ণয় করতে পারি। এমআইটি মিডিয়া ল্যাবের ডাইরেক্টর জয় ইটো সর্বদা বলেন যে নকশার চেয়ে কম্পাস অনেক বেশি প্রয়োজনীয়। তার মতে অনিশ্চয়তা ভরা এই পৃথিবীতে এই কম্পাসই আমাদের সাহায্য করতে পারে। যে হবে তার লেখা বইতে বলেছেন, আপনার কাছে যদি নকশা থাকে তাহলে তা অবশ্যই আপনাকে একটা রোমাঞ্চকর অবস্থায় নিয়ে যাবে, কিন্তু সেই সঠিক সময় অনেক সময় সেইখানে যাওয়াটা অনর্থক হয়ে যায়, বাজে খরচ ছাড়া আর কিছুই হয় না। কিন্তু আপনার কাছে যদি কম্পাস থাকে তাহলে আপনি সঠিক স্থানে যেতে পারবেন। এর অর্থ এই নয় যে লক্ষ্য স্থির করার সাথে সাথে আপনি সঠিক পথে চলতে পারবেন। এর অর্থ হলো আপনাকে এটা ঠিক করতে হবে আপনি কোথায় যেতে চান, তবেই আপনাকে সেই কম্পাস যতটা সম্ভব কম সময়ে সঠিক স্থানে পৌঁছে দিতে সাহায্য করবে। যে কোনো ব্যবসার ক্ষেত্রে বা কোনো সৃজনশীল কাজ করার সময় এটা জানাটা জরুরি হয়ে ওঠে যে সেই কাজের থেকে আমরা কি পরিণাম পেতে পারি। তাই যে কোনো কাজে হাতে নেওয়ার আগে আমরা তার থেকে কি পেতে চাই সেটা দেখে নেওয়াটা জরুরি হয়ে যায়। নিজের কয়েকটা প্রশ্ন আমরা নিজেরাই নিজেদেরকে জিজ্ঞেস করতে পারি। আজ সারাদিন আমি কি পেতে চাই? পরের মাসে যে আর্টিকেল প্রকাশিত হবে তার জন্য আমি আজ কত শব্দ লিখেছি? এই মুহূর্তে আমার দলের লক্ষ্য কী? যদি এই সপ্তাহের মধ্যে আমাকে এই কাজ শেষ করতে হয় তাহলে কেমন গতিতে আমাকে এই কাজ করতে হবে? ফ্লো খুঁজে পাওয়ার জন্য কাজ শুরু করার আগে স্পষ্ট লক্ষ্য থাকাটা যেমন জরুরি, কাজ শুরু করার পর সেই কাজ শেষ করাটাও ঠিক ততটাই জরুরি। যাত্রা শুরু করার আগে নিজের লক্ষ্যর দিকে ধ্যান দিন, কিন্তু তার জন্য করতে থাকার জন্য কোনো মানে হয় না। তার জন্য বাকি সব কিছু ভুলে যাবে, সেটাও কোনো কাজের কথা নয়। যখন কোনো খেলা অলিম্পিকে মেডেল পাওয়ার জন্য খেলে তখন তার মনে 24 ঘন্টা সেই গোল্ড মেডেলটি ঝুলবে, সেটাই স্বাভাবিক। এই মেডেল কতটা আকর্ষণীয় হতে পারে তার বিচার তো তার মনে আসবেই, কিন্তু সেই সমস্ত বিচার এক কোণে সরিয়ে রেখে বর্তমানকে নিয়ে বাঁচতে হয় তাকে। যদি প্রতিযোগিতার সময় তিনি ভাবেন যে মেডেল পাওয়ার সময় কেমন লাগবে, সংবাদপত্রে তার কেমন ছবি ছাপা হবে, বা বাবা মার কেমন লাগবে, বন্ধুরা কি বলবে, তাহলে প্রতিযোগিতার সবথেকে গুরুত্বপূর্ণ সময়টাই তার হাত থেকে বেরিয়ে যাবে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ বিচারগুলি তার পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে। লেখকের সাথে অনেক সময় এমন ঘটনা ঘটে, ধরুন কোনো লেখিকা কোনো কাদম্বরী লিখতে চান এবং তিনি জানেন তিনি যে 3 মাসের মধ্যে তিনি কাদম্বরী শেষ করতে হবে। তার কাছে লক্ষ্য খুব স্পষ্ট। রোজ সকালে ঘুম থেকে ওঠার পরে তিনি ঠিক করে আজকে তাকে কত পৃষ্ঠা লিখতে হবে, কিন্তু খানিক বাদেই তিনি নিজেই লক্ষ্যের কথা ভুলে যান ও বাড়ির কাজে মন দেন বা খবরের কাগজ পড়তে শুরু করেন। একদিকে এই করতে করতে সন্ধ্যা হয়ে যায়, অথচ কোনো কাজই ঠিক মতো হয় না। তাতে করে তিনি ক্ষুব্ধ হয়ে যান। তখন তিনি মনে মনে ঠিক করে নেন কাল সকাল থেকেই জোর কদমে শুরু করতে হবে, কিন্তু পরের দিন সকালেও ওই একই মতো প্রায় অন্য কাজে নিজেকে জড়িয়ে ফেলেন, সময় নষ্ট করতে শুরু করেন। এইভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসও চলে যায়, কিন্তু ওই লেখিকার কাগজে কিছুই লেখা হয় না। আপনার যদি কাজ জমিয়ে রাখার স্বভাব থাকে তাহলে সবার আগে কাগজ কলম নিয়ে ও প্রথম শব্দটা লিখে ফেলুন এবং তারপরে দ্বিতীয় শব্দ, তারপর দ্বিতীয় শব্দ, তারপর তৃতীয়, ধীরে ধীরে চতুর্থ লিখতে থাকুন। এইভাবে একটা একটা করে শব্দ লিখতে থাকলে ধীরে ধীরে আপনার কাছে আপনার উদ্দেশ্য ইকিগাইটা পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি একবার শুরু করে দেন যে ছোট ছোট করে, তাহলে ধীরে ধীরে আপনার চিন্তা আপনার থেকে সরে যাবে, তখন আপনি ফ্লো প্রাপ্ত করবেন। আলবার্ট আইনস্টাইন বলতেন, যারা আনন্দ করতে জানে তারা বর্তমানের মধ্যে এতটা আনন্দ খুঁজে পায় যে ভবিষ্যৎ নিয়ে ভাবেই না। একটাই লক্ষ্যের দিকে ধ্যান। আপনি যদি একবার শুরু করে দেন, যদি ছোট ছোট পায়ে এগোতে শুরু করেন, তখন ধীরে ধীরে চিন্তা আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আলবার্ট আইনস্টাইন বলতেন
যারা আনন্দ করতে পারে তারা বর্তমানের মধ্যে এতটা আনন্দ খুঁজে পায় যে ভবিষ্যৎ নিয়ে ভাবেই না, একটাই লক্ষ্যের দিকে ধ্যান কেন্দ্রীভূত করুন। আজকের যুগ প্রগতির যুগ, টেকনিক্যাল যুগ, কিন্তু এই টেকনিকের যুগে বেশ কিছু সমস্যা আমাদের পিছু ছাড়ে না। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আধুনিক টেকনিকের বশবর্তী হয়ে আমাদের মন প্রায় সময়তেই বিচলিত থাকে, যে কারণে আমরা অনেকটা জিনিস ধরে রাখতে পারি না, সেই দিকেই সম্পূর্ণ মনোযোগ দিতে পারি না। ইমেল লেখার সময় ইউটিউব ভিডিওতে গিয়ে কী দেখাচ্ছে সেদিকে চোখ চলে যায়, হঠাৎই মোবাইলে কোনো মেসেজের নোটিফিকেশনে আওয়াজ কানে আসে আর আমরা ব্যস্ত হয়ে যাই চ্যাটিং করতে। তারপর সেই কাজ ছেড়ে কম্পিউটারে মন দিতেই ফেসবুকের নোটিফিকেশন দেখি আর সেই কাজের খেয়েই হারিয়ে যায়। এই সব কাজে ব্যস্ত হয়ে কোথা থেকে 30 মিনিট চলে যায় বুঝতেই পারি না, অথচ আমাদের সেই আসল কাজ সেখানে আটকে থেকে যায়। বাড়িতেও লোকেরা প্রায় সময়তে টিভি খুলে বসে যায়, তাতে করে খাওয়ার শেষ হওয়ার পর তরকারির স্বাদ কেমন ছিল তা বুঝে উঠতে পারি না। অনেকেই মনে করেন একসাথে যদি একটার বেশি কাজ করা যায় তাহলে অনেকটা সময় বেঁচে যায়, কিন্তু সম্প্রতি এটা প্রমাণ হয়ে গেছে যে এর পরিণাম সম্পূর্ণ উল্টো হয়। যারা মনে করেন একসাথে একাধিক কাজ করার বিষয়ে তাদের জুড়ি মেলা ভার, তাদের কার্যক্ষমতাটা কিন্তু অন্যদের তুলনায় কম। একসাথে লক্ষাধিক বিষয় আমাদের মস্তিষ্কে প্রমাণ করে, কিন্তু সে খুবই সামান্য বিষয়ে কাজ করতে পারে। যারা বলে তারা একসাথে একাধিক কাজ করতে পারে, তারা আসলে একটা কাজ থেকে আর একটা কাজে লাভ দেওয়া ছাড়া আর কিছুই করেন না। আমরা কম্পিউটার নই, তাই এত দ্রুত একটা কাজ থেকে আর একটা কাজে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। দ্রুততার সাথে একের পর এক কাজ বদলানোর চাইতে আমরা শেষ পর্যন্ত কোনো কাজই ঠিকমতো করে উঠতে পারি না। সেই সাথে আমাদের শক্তি ও সময় দুইয়েরই অপচয় হয়। ফ্লো পাওয়ার জন্য আমাদের একটাই কাজের প্রতি একাগ্রতা রেখে চলতে হবে, সেটা খুবই জরুরি। ফিজিক্স জেনারেলি মনে করেন একাগ্রতার সাথে যে কোনো কাজ করার জন্য আমাদের দুটি বিষয়ের দিকে বিশেষ ধ্যান দেওয়ার জরুরি। এক, কাজের জন্য সুন্দর পরিবেশ, আর দুই, আমরা যে কাজ করছি তার জন্য মনে আত্মবিশ্বাস থাকতে হবে। টেকনোলজি যে মানুষের জীবনে বিপ্লব এনে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। যতক্ষণ তা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকছে ততক্ষণ তার শক্তির অভাব নেই, কিন্তু যখন তা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন তা কষ্টদায়ক হয়ে ওঠে। ধরে নিন আপনি কোনো বিষয়ে কোনো তথ্য একত্রিত করতে চান, আপনি সম্পূর্ণ প্রস্তুতির সাথে কম্পিউটারের সামনে বসে যান তথ্য সংগ্রহ করার জন্য, কিন্তু যদি আপনি নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে না পারেন তাহলে কখন নিজের প্রয়োজনের কথা ভুলে অন্য জগতে চলে যাবেন নিজেও বুঝতে পারবেন না। নেটের জালে জড়িয়ে সময় ব্যর্থ নষ্ট করা ছাড়া কিছুই হবে না। অর্থাৎ যে টেকনোলজি আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারত সেটাই আপনাকে লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আর আজ একটা কথা প্রমাণিত যে যদি আমরা সর্বদা একটার থেকে আর একটা কাজে হাত দিতে বা হাত বাড়াতে থাকি তাহলে আমাদের সময় ব্যর্থ হয়। একের পর এক সময় কোনো কিছুই আমরা ঠিকভাবে করতে পারি না। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে নিজের গবেষণার থেকে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা হলো আজকের প্রজন্ম মাল্টিটাস্কিংয়ের ব্যাধিতে পীড়িত। তিনি কিছু ছাত্রদের নিয়ে একটা গবেষণা করেছিলেন। সেই ছাত্ররা একসাথে কটা কাজ করতে পারে তার উপরে ভিত্তি করে তিনি তাদের কয়েকটা দলে ভাগ করে দিয়েছিলেন। যে ছাত্রদের মাল্টিটাস্কিংয়ের অভ্যাস ছিল তারা একসাথে কমপক্ষে 4টা কাজ করত, যার মধ্যে লেখা, বই পড়া, গান শোনা ও স্মার্টফোনে মেসেজের জবাব দেওয়া ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। তারা এই কাজগুলো তো একসাথে করতোই, কখনো কখনো সেই সাথে নিজেদের টুইটার অ্যাকাউন্টটাও চেক করে নিত। এর ভিতরে তিনি ছাত্রদের 4টি দলে ভাগ করে দেন এবং তাদেরই কিছু কাজ করতে দেন। তাদের স্ক্রিনে কিছু লাল ও নীল তীরচিহ্ন দেখানো হয় আর তিনি তাদের সেইগুলো গুনতে বলেন। প্রথমে সব কটা ছাত্রই একদম সঠিক উত্তর দেয়, তাদের সেই কাজ করতে কোনো রকম সমস্যাই হয়নি। কিন্তু
এরপর যখন লাল তীরের সংখ্যা 1 রেখে নীল তীরের সংখ্যা বৃদ্ধি করা হয়, তখন যে সমস্ত ছাত্ররা মাল্টিটাস্কিংয়ে বিশ্বাস রাখে তাদের গুনতে অসুবিধা হয়। অর্থাৎ লাল তীরের সংখ্যা একই ছিল, শুধুমাত্র সেইগুলোর স্থান বদলে দেওয়া হয়েছিল। এর কারণ হলো তারা প্রধান কাজের সাথে সাথে অন্যান্য কাজের উপরে ধ্যান দেয় এবং সেটাই তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছিল। তাদের মস্তিষ্ককে সেইভাবে প্রশিক্ষিত করা হয়েছিল। তাই যখন নীল তীরের সংখ্যা বৃদ্ধি করা হয় তখন তাদের মন বিচলিত হয়ে পড়ে। এই সময় তাদের লাল তীর অদেখা করে নীল তীরের দিকে ধ্যান দেওয়ার কথা ছিল, কিন্তু সব কাজের দিকে ধ্যান দেওয়া যে অভ্যাস যে তাদের গড়ে উঠেছিল তাই তাদের ক্ষেত্রে বাধা হয়ে যায়। তাই সেই কাজ তাদের কঠিন বলে মনে হয়। এতে একটাই প্রধান কাজ ছিল, কিন্তু কি করবে আর কি করবে না সেটাই তারা বুঝে উঠতে পারে না। মাল্টিটাস্কিংয়ের অভ্যাস তাদের মুখ্য কাজের পথে বাধার সৃষ্টি করে। অন্য আরেকটা গবেষণা থেকে এটা জানা গেছে যে একসাথে একাধিক কাজ করার চেষ্টায় কার্যক্ষমতা 60% এবং আইকিউ 10 পয়েন্ট কমে যায়। সুইডিশ কাউন্সিল ফর ওয়ার্কিং লাইফ অ্যান্ড সোশ্যাল রিসার্চ নামক একটা সংস্থা এক প্রশিক্ষণ করেছিল। তাতে 20 থেকে 24 বছরের যুবকদের নিয়ে গবেষণা করা হয়। দেখা গেছে যে স্মার্টফোনে অতিরিক্ত ব্যবহারের জন্য তারা কম ঘুমায়, তাদের বন্ধুর সংখ্যা কম, সেই সাথে তাদের ভিতরে একটুতেই বিরক্ত হওয়ার প্রবণতা খুব বেশি করে দেখা যায়। একই কাজে ধ্যান দেওয়ার লাভ ও মাল্টিটাস্কিংয়ের কুপ্রভাব, এই দুটির পার্থক্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। ধরুন, একই কাজে ধ্যান দেওয়ায় লাভ কি? একাগ্রতার কারণে খুব শীঘ্রই ফল লাভ করতে পারা যায়। আর মাল্টিটাস্কিংয়ের কুপ্রভাব, একাগ্রতা ফ্লো লাভ করা কঠিন হয়ে ওঠে। একই কাজে ধ্যান দিলে কার্যক্ষমতা বেশি হয়, আর মাল্টিটাস্কিংয়ে কার্যক্ষমতা 60% কমে যায়। অপরদিকে একই কাজে ধ্যান দেওয়ার ফলে নিরবিচ্ছিন্নভাবে কাজ করা সম্ভব হয়। অপরদিকে মাল্টিটাস্কিংয়ের ফলে কোনো কিছুই মনে রাখা কঠিন। একই কাজে ধ্যান দিলে অবশ্যই ভুল কম হয়, আর মাল্টিটাস্কিং করলে তো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থেকেই যায়। বিচলিত না হয়ে শান্তভাবে কাজ করা সম্ভব হয় এই একটাই কাজে যদি ধ্যান দেওয়া যায়। আর কাজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, এই রকম সংখ্যার সৃষ্টি হয়, তবে সেটা একমাত্র মাল্টিটাস্কিং কাজের ক্ষেত্রে। আশেপাশের লোকের সঙ্গে মিলেমিশে কাজ করার সঙ্গে লোকেদের প্রতি বিশ্বাস বৃদ্ধি পায়। অপরদিকে মাল্টিটাস্কিংয়ে বেশিরভাগ সময় ফোন বা এরকম যন্ত্রের সঙ্গে মজে থাকার কারণে আশেপাশের লোকজন বিরক্ত হয়। একই কাজে ধ্যান দেওয়ার ফলে সৃজনশীলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, আর মাল্টিটাস্কিংয়ে তো সৃজনশীলতা কম হবেই। ফ্লো ও আমাদের মধ্যে এই কারণগুলি বিরাট অসুখে পরিণত হয়েছে। এই অসুখ দূর করার জন্য আমরা কি করতে পারি? মস্তিষ্কের একাগ্রতা বৃদ্ধির অভ্যাস কিভাবে করা যায়? এভাবে কিছু বিষয় দেওয়া হলো, যার সাহায্য একাগ্রতা বৃদ্ধি ও ইকিগাইয়ের সাহায্যে ফ্লো প্রাপ্তির দিকে যাত্রা করতে পারি। শোয়ার আগে বা ঘুম থেকে ওঠার পর কোনো রকম স্ক্রিন অর্থাৎ টিভি বা মোবাইলের দিকে দেখবেন না। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় মোবাইলের সুইচ বন্ধ করে দিন, শুধুমাত্র নিজের কাজের দিকে ধ্যান দিন। যদি সম্পূর্ণভাবে মোবাইল বন্ধ রাখা সম্ভব না হয়, তাহলে অযাচিত নোটিফিকেশন যাতে কাজের মাঝখানে এসে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। এতে করে আপনার একাগ্রতার পথে বাধা দেখা যাবে না ও আপনিও নিজের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারবেন। সপ্তাহে একটা দিন, হয় শনি নয় রবিবার, টেকনোলজির উপবাস করতে শুরু করুন। এমন কোনো ক্যাফেতে যান যেখানে ওয়াইফাইয়ের সুবিধা থাকবে না। সারা দিনে 1 থেকে 2 বার নিজের ইমেল চেক করুন ও তার জবাব দিন। আগে থেকে ঠিক করে নিন কোন সময়ে আপনি এই কাজটা করবেন, আর তখনই সেটা করুন। কোনো একটা সময় ক্রমাগত একটাই কাজ করুন। টেকনোলজি হলে আপনি যদি 25 মিনিট একটানা কাজ করেন, তাহলে 5 মিনিট বিশ্রাম নিন।
50 মিনিট কাজ করতে 50 মিনিট কাজ করতে 10 মিনিট আরামের বরাদ্দ করুন। আপনি কতটা সময় আরামের জন্য ব্যয় করছেন সেটা কথা নয়, কথাটা হচ্ছে আপনি যে সময় নির্ধারণ করেছেন সেই সময় নির্ধারণ করেছেন সেটা মেনে চলতে পারছে কিনা দেখুন। নিজের পছন্দের যে কোনো একটা কাজ নিয়ে শুরু করুন। যে যখন একাগ্রত হতে পারছেন না, যা কোথাও হারিয়ে গেছে তাকে নিজের বর্তমানে নিয়ে আসার চেষ্টা করুন। মাইন্ডফুলনেস বা এইরকম কোনো ধ্যান পদ্ধতির সাহায্য নিতে পারেন। হাঁটুন, সাঁতার কাটুন, এই ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। এমন স্থানে কাজ করুন যাতে আপনার মন বেশি বিচলিত না হতে পারে। আপনার বাড়িতে যদি এমন কোনো সঠিক স্থান না থাকে তাহলে লাইব্রেরি বা অন্য কোনো ক্যাফেতে গিয়ে বসতেই পারেন। যতক্ষণ না মনের মতো স্থানের সন্ধান করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আদর্শ স্থানের সন্ধান চালিয়ে যান। কাজের প্রকৃতি অনুসারে তা বিভিন্ন ভাগে ভাগ করে নিন। প্রতিটা কাজের জন্য আগে থেকেই সময় ও স্থান নির্ধারণ করে নিন। মনে করুন আপনি কোনো ম্যাগাজিনের জন্য কিছু লিখবেন বলে ঠিক করেছেন। তার জন্য সকালে ঘরে বসে নোটস লিখুন, দুপুরে লাইব্রেরিতে বসে আর্টিকেল লিখুন ও সন্ধ্যার সময় তার সম্পাদনের কাজ সেরে ফেলুন। ফোন করা, জমা করা, ওই ইমেল করার জন্য একটা সময় নির্ধারণ করে রাখুন এবং সেই সময়তেই সেই কাজগুলো করুন। আপনার সামনে একটা পার্থক্য তুলে ধরা হলো, তা হলো কাজের মধ্যে ডুবে থাকলে কি ফল লাভ হয় আর মন বিচলিত থাকলে কি ক্ষতি হতে পারে। কাজের মধ্যে ডুবে থাকলে মন একাগ্র থাকে আর বিচলিত অবস্থায় থাকলে মনও বিচলিত থাকে। বর্তমান নিয়ে বাঁচা যায় একমাত্র কাজের মধ্যে ডুবে থাকলে, আর মন বিচলিত থাকলে মন অতীত ও ভবিষ্যতের চ্যালেঞ্জ হয়ে পড়ে। অপরদিকে কাজের মধ্যে ডুবে থাকলে একটা চিন্তামুক্ত জীবন উপহার পাওয়া যায়। আর মন বিচলিত থাকলে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা ও লোকে কি বলবে সেই নিয়ে চিন্তা হয়। কাজ করার সময় কিভাবে যে সময় কেটে যায় বোঝা যায় না, একমাত্র এই কাজের মধ্যে ডুবে থাকলে। আর মন বিচলিত থাকলে কাজ করার সময় প্রতিটা মুহূর্ত 1 ঘন্টা সময় হয়ে ওঠে। সময় যেন কাটতেই চায় না, সর্বদা মনে হয় প্রতিটা বিষয় আমাদের নিয়ন্ত্রণে আছে। এই একমাত্র কাজের মধ্যে ডুবে থাকলে কাজ অসম্পূর্ণ থেকে যায়, বিভিন্ন রকমের বাধার সৃষ্টি হয়। শুধুমাত্র মন বিচলিত থাকলে, কাজের মধ্যে ডুবে থাকলে মন পরিকল্পনা অনুসারে আমরা এগিয়ে যেতে পারি। আর মন বিচলিত থাকলে কোনো রকম প্রস্তুতি ছাড়াই কাজ শুরু করে দিতে হয়। আমরা কোনো কাজ কেন করছি তার কল্পনা করুন এবং একাগ্রতার সাথে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারি শুধুমাত্র কাজের মধ্যে ডুবে থাকলে। কাজের সময় বাধা আসে এবং কিভাবে বাধা অতিক্রম করে এগিয়ে যাবে তা বুঝতে পারা যায় না শুধুমাত্র বিচলিত থাকলে। অপরদিকে আমাদের সমস্ত সমস্যা অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছে যায় শুধুমাত্র কাজের মধ্যে ডুবে থাকলে। আর আশঙ্কা, চিন্তা, আত্মবিশ্বাস কম থাকার জন্য সমস্যা বৃদ্ধি পাওয়ার তো সমস্যা বৃদ্ধি পাবে। শুধুমাত্র মন বিচলিত থাকলে সবথেকে বড় জিনিস, কাজের মধ্যে ডুবে থাকলে অহংকার শেষ হয় আর বিচলিত থাকলে ক্লান্তি বোধের জন্ম হয়। আমি এই কাজ করতে পারি, এর বদলে এই কাজ আমি করতে পারছি, এই কাজ বোধের জন্ম হয় কাজের মধ্যে ডুবে থাকলে। প্রতিটা বিষয়ের মধ্যে অহংকার এসে যায়, নিরাশা এসে যায় শুধুমাত্র মন বিচলিত থাকলে। জাপানি ফ্লো, ইঞ্জিনিয়ার, ডাক্তার, গবেষক, টাকুলিজ অর্থাৎ শিল্পী, ইঞ্জিনিয়ার, গবেষক এবং ওটোকিসের মধ্যে কোনো সাদৃশ্য লক্ষ্য করা যায়। এরা সকলেই ইকিগাইয়ের মধ্যে ফ্লোতে থাকার কি গুরুত্ব তা বুঝতে সক্ষম। কথায় আছে জাপানিজ লোকেরা নাকি খুব কষ্ট সহিষ্ণু হয়। তারা নিজেদের কাজের প্রতি সমর্পিত করে কাজের মধ্যেই ডুবে যায়। যদিও জাপানের লোকেরা বলে তারা বেশি কষ্ট করে না, তবে সামনের মানুষদের সেটার পরিবর্তে উল্টোটাই মনে হয়। তারা মুখে যাই বলুক না কেন, যে কোনো কাজ তারা যতটা মন প্রাণ ঢেলে করে
বা যে কোনো সমস্যা থেকে যেভাবে বেরিয়ে আসে তা সত্যিই প্রশংসার যোগ্য। জাপানিদের যখন ভাষা শিক্ষা শুরু হয় তখন তারা প্রথমে যে শব্দটা শেখে তা হলো গাংবারু, অর্থাৎ এর অর্থ হলো কোনো কাজ হাত দেওয়ার পর ক্রমাগত সেই কাজ চালিয়ে যাওয়া। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কাজও জাপানিরা খুব মন প্রাণ দিয়ে করার চেষ্টা করেন। কাজ ছাড়া তাদের মনে আর কোনো কথাই থাকে না। অবসর গ্রহণের পরেও জাপানিদের খেতে গিয়ে কাজ করতে দেখা যায়। ছুটির দিকে তারা ঘরে বসে আরাম করে না, বরং বিভিন্ন দোকানে গিয়ে কাজ করে। এমনকি সেখানকার ছাত্রদেরও ছুটির দিনে দোকানে কাজ করতে দেখা যায়। প্রত্যেকের মনে কাজের প্রতি যে আস্থা আছে তা তাদের দেখলেই বোঝা যায়। জাপানের নাহা, কানঝাওয়া বা কয়োটা এই জায়গাগুলিতে গেলে আপনার মনে হবে আপনি কোনো হস্তশিল্পের ভাণ্ডারে এসে পড়েছেন। সেখানকার যে কোনো হস্তশিল্পের দোকান দেখলেই আপনি অবাক না হয়ে পারবেন না। টেকনোলজির ক্ষেত্রেও জাপান উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। একদিকে টেকনোলজি জাপানকে যেমন বিজ্ঞানের পথে এগিয়ে নিয়ে গেছে, অন্যদিকে তেমন হস্তশিল্পের মাধ্যমে তারা নিজেদের সংস্কৃতিকে ধরে রাখতে সক্ষম হয়েছে। টাকুরি শিল্প, টয়োটাতে এমন কিছু কারিগর আছে যাদের হাতে জাদুর কাঠি আছে। তারা নিজেরা যেগুলি বানায় তা অন্য কারোর পক্ষে সম্ভব হয় না। কার্যকুশলতার দিক থেকে তাদের দিক থেকে এক কথায় অসাধারণ বলা যেতে পারে। বিশেষ কিছু কাজে কিছু লোক এতটাই নিপুণ হয় যে তাদের দেখলে মনে হয় নতুন প্রজন্ম কিছুতেই তাদের সেই স্থান নিতে পারবে না। টার্ন টেবিলের কাঁটা এমন এক জিনিস যা শুধুমাত্র জাপানি মানুষরাই বানাতে পারে। আজ এই কাঁটা ব্যবহার করার জন্য যে প্রক্রিয়া ব্যবহার করা হয় সেই কার্যকুশলতা খুব কম লোকের সাহায্যেই এই কাজ করা সম্ভব হয়। যখন লেখকরা কুমানো নামক একটা ছোট্ট গ্রামে যায় তখন তাদের সাথে ঠাকুরদের সাক্ষাৎ হয়। মেকআপের যে ব্রাশ ব্যবহার হয় তার প্রস্তুতকারক বড় ব্র্যান্ডের জন্য শুটিংয়ের উদ্দেশ্যে লেখকেরা ওখানে গিয়েছিলেন। সেখানে পৌঁছাতেই খরগোশের মতো একটা ছোট্ট প্রাণী হাতে ব্রাশ নিয়ে তাদেরকে স্বাগত জানায়। চারপাশে বেশ কিছু মন্দির ও বাগান ছিল যা সেই পরিবেশকে আকর্ষণীয় করে তুলেছিল। বেশ কিছু লোককে একসঙ্গে বসে কাজ করতে দেখা যাচ্ছিল। তারা প্রায় 1 ঘন্টা ধরে তাদের ফটো তোলেন। তারা প্রত্যেকেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল। কেউ ব্রাশে রং করছিল তো কেউ প্রস্তুত ব্রাশগুলো গাড়িতে তুলছিল। কিন্তু কাজগুলি লক্ষ্য করার পর তারা একটা বিষয় বুঝতে পারে যে ব্রাশের সামনে যে চুলের মতো অংশ থাকে তা লাগানোর কাজ কিন্তু কেউ করছিল না। লেখক সেই বিষয়ে জানতে চান। অনেকের সাথে এই নিয়ে কথা বলেন। বিভিন্ন লোককে প্রশ্ন করার পরে সেই কোম্পানির এক সভাপতি তাদেরকে কিভাবে ওই কাজ সম্পন্ন হয় তা জানাতে রাজি হয়। তিনি লেখকদের কারখানার বাইরে নিয়ে গিয়ে গাড়িতে বসতে বললেন। কিছুক্ষণ বাদে তাদের গাড়ি একটা ছোট্ট ঘরের সামনে গিয়ে উপস্থিত হয়। একটা ছোট্ট সিঁড়ি দিয়ে ওপরে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ায় লেখকেরা। ঘরের মধ্যে ঢোকার পর তারা দেখতে পায় সেই ঘরে অনেকগুলি জানালা ছিল, আর সেই জানালা দিয়েই প্রকৃতির আলো প্রবেশ করছে ঘরের মধ্যে। ওই ঘরের মাঝখানে এক মহিলা এমন এক মুখ বসেছিলেন যে লেখকেরা শুধুমাত্র তার চোখটাই দেখতে পাচ্ছিলেন। ভালো করে লক্ষ্য করার পর বুঝতে পারলেন সেটা যে মহিলা ব্রাশের জন্য একটা একটা করে চুল জোগাড় করছিলেন। তার কাছে কাঁচি বা সেই ধরনের কিছু যন্ত্রপাতি ছিল, সেইগুলির সাহায্যে তিনি কাজ করছিলেন। ওই চুলের কোয়ালিটি অনুসারে তিনি সেইগুলিকে বাছাই করছিলেন। তিনি নিজের কাজ নিয়ে এতটাই বিভোর ছিলেন যে লেখকদের উপস্থিতির কথাটা তিনি বুঝতে পর্যন্ত পারেননি। তিনি যে গতিতে কাজ করছিলেন তাতে করে খুব ভালোভাবে দেখার পরেও তিনি যে কী করছিলেন তা বুঝতে পারেননি লেখকরা। কোম্পানির সভাপতি তাদের আসার কথা তাদেরকে জানান এবং এমনকি তিনি এটাও বলেন যে তারা তার ছবি নিতে এসেছে। তখন তার চোখ দেখেই বুঝতে পেলেন লেখক
কথাটা শোনার পর তিনি কতটা খুশি হয়েছিলেন। লেখক তার মুখ দেখতে পায়নি ঠিকই, কিন্তু চোখের ভাষা তার খুশির কথা বলে দিয়েছিল। তার কণ্ঠস্বরেও ছিল খুশির প্রকাশ। তিনি নিজের কাজ ও দায়িত্ব সম্পর্কে খোলাখুলিভাবে কথা বলেছিলেন লেখকদের সঙ্গে। তার হাতের গতি ক্যামেরাবন্দি করার জন্য লেখকরা বেশ কিছু ফাস্ট শটের ব্যবহার করতে হয়। তার হাতের গতি ও যন্ত্রের ব্যবহার দেখে লেখক মুগ্ধ হয়ে গিয়েছিলেন। কোম্পানির সভাপতির কাছ থেকে লেখকেরা সেই ঘরের বিশেষত্ব সম্পর্কে জানতে পারে। কেন তাকে সেই ঘরে রাখা হয়েছে তাও জানতে পেরেছে। আসলে তিনি ছিলেন ওই কোম্পানির বড় একজন কারিগর। প্রতিটা ব্রাশ তার হাতে তৈরি হতো। স্টিভ জবসে জাপান ভ্রমণ, অ্যাপলের সহ সংস্থাপক, যে জাপান খুব প্রিয় জায়গা। 1980 সালে তিনি একবার সানি কোম্পানির ঘুরে দেখতে গিয়েছিলেন। এরপর যখন তিনি অ্যাপেল গড়ে তোলেন, তখন তিনি সানি কোম্পানির বহু কার্যপ্রণালী শুরু করেন। জাপানের সরল জীবনযাত্রা ও সিরামিকের তৈরি বাসনপত্র দিয়ে তাকে খুব আকৃষ্ট করেছিল। ইকুও সাকুনাগা নামক শিল্পী তার হাতে থাকেন। তিনি তাকে খুবই পছন্দ করতেন। ওই শিল্পীর জানা ইচু নামক একটা কলা সম্পর্কে খুব কম লোকেরাই অবগত ছিলেন। যখন সেখানে ছিলেন তখন তিনি সাকুনাগা সম্পর্কে জানতে পারেন। তিনি বুঝেছিলেন যে স্পোর্টসম্যানের বাসন সম্পর্কে তিনি অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পারবেন। সেখান থেকে তিনি কাপ, ডিস্ক সহ বেশ কয়েকটি জিনিস কিনেন। এক সপ্তাহের মধ্যে তিনি 3 বার সেখানে যান। এই প্রেরণার সন্ধানের জন্য জোবস বেশ কয়েকবার জাপানে গিয়েছিলেন। তিনি সাকুনাগার সঙ্গে দেখা করেন। তিনি ওই বাসন সম্পর্কে বা তা কীভাবে বানানো হয় তা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করেন। আসলে তিনি কোন পদার্থের ব্যবহার করেন সেটা জানার ইচ্ছা ছিল তার। সাকুনাগা তাকে জানায় যে তিনি সাদা রঙের গুডস্টিলের ম্যাটেরিয়াল ব্যবহার করেন, তা তিনি পাহাড় থেকে খুঁজে নিয়ে আসেন। এইভাবে ম্যাটেরিয়াল খুঁজে নিয়ে বাসন তৈরি করার মতো শিল্পী তিনি ছাড়া আর কেউই ছিলেন না। এই কথাগুলো শুনে জোবস এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি ওই পাহাড় দেখার ইচ্ছা প্রকাশ করেন, যেখানে সেই ম্যাটেরিয়ালগুলো পাওয়া যায়। যে পাহাড় থেকে তিনি তা সংগ্রহ করতেন তা ছিল অনেক দূরে। এই কথা শুনে জোবস আরও অবাক হয়ে যান। সেই পাহাড়ে যাওয়ার জন্য তাকে ট্রেনে করে 4 ঘন্টা যেতে হতো। সাকুনাগার সাথে জোবসের মৃত্যুর পর দেখা হয়েছিল। তিনি বলেন যে মানুষটা এমন একটা মোবাইল কোম্পানির প্রতিষ্ঠাতা, তিনি যা আমার কাজে এত কদর করেছিলেন সেটা আমার কাছে সব থেকে সম্মানের। তিনি জানান যে জোবস তার কাছ থেকে 12টা কাপের একটা সেট কিনেছিলেন। যাতে জোবসের পছন্দ হয় তার জন্য সাকুনাগা 150 রকম কাপ বানিয়েছিলেন। তার মধ্যে থেকে জোবসের যেটা সব থেকে বেশি পছন্দ ছিল তারই 12টা তিনি বানিয়ে দিয়েছিলেন তার জন্য। জাপান থেকে ঘুরে যাওয়ার পর জোবস জাপানের প্রেমে পড়ে গিয়েছিলেন, বিশেষ করে সেখানকার ইঞ্জিনিয়ার, বিশেষ করে দোসানির দার্শনিক অর্থাৎ জৈন এবং খাদ্য সংস্কৃতি অর্থাৎ সুশি, অত্যাধুনিক সরলতা। এবং একটা বিষয় ভেবে দেখুন তো, জাপানের ইঞ্জিনিয়ার, জৈন দার্শনিক ও খাদ্য সংস্কৃতির মধ্যে কোনো সাদৃশ্য আছে কি? আর যদি থাকে তাহলে সেটা কি? এর উত্তর হলো সরলতা ও লক্ষ্য। খলসতার কারণে এই সরলতার জন্ম হয়নি। সরলতার জন্ম হয়েছিল আধুনিকতার থেকে। প্রত্যেকের নিজের ইকিগাই অনুসারে মন প্রাণ দিয়ে কাজ করে এবং তাদের এই একাগ্রতায় তাদের বিকাশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। C6 জেনারেলি কথা হিসাবে আমরা যদি সর্বদা ফ্লোতে থাকতে চাই তাহলে কোনো না কোনো প্রতিদ্বন্দ্বিতা আমাদের সামনে সর্বদা থাকাটা খুবই জরুরি। 0 ড্রিমস অফ সুশি নামক সিনেমায় তাকে একটা উদাহরণ দেওয়া হয়েছে। এই সিনেমায় যে উদাহরণটা দেখানো হয়েছে তার সঙ্গে আমাদের রান্নাঘরের সম্পর্ক দেখা যাচ্ছে। এই সিনেমার মুখ্য চরিত্রের নাম জিরো। টোকিওর কাছে
তার একটা ছোট্ট সুশির দোকান ছিল। বিগত ৮০ বছর থেকে সেই দোকান থেকে জিরো ও তার ছেলে সুশি বানাতো। তারা দুজনে মিলেই প্রতিদিন কাছের একটা বাজার থেকে ভালো দেখে মাছ নিয়ে আসতো। জিরোর কাছে এক ছাত্র আসতো এবং সে তার কাছ থেকে একটা টোমাগো বানানোর প্রশিক্ষণ নিত। টোমাগো অর্থাৎ এক ধরনের সামান্য মোটা মিষ্টির অমলেট। সে অনেক চেষ্টা করত সেই টোমাগো বানানোর, কিন্তু কিছুতেই জিরো তার প্রশংসা করতো না। কিন্তু তার জন্য সে পিছু পা হয়নি, বড় আরও চেষ্টা চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত একদিন জিরোর প্রশংসা লাভ করেই ছেড়েছেন। এই ছাত্র চেষ্টা ছেড়ে দিয়েছিল কি, প্রতিদিন একই অমলেট বানাতে তার বিরক্ত লাগতো না, কারণ সুশি বানানো ছিল তার ইকিগাই। জিরো এবং তার ছেলে ওই বিষয়ে নিপুণ ছিল। খাবার বানানোর বিষয়ে তাদের মধ্যে কোনো রকম বিরক্ত ছিল না। আসলে এই কাজের ব্যাপারে তাদের মধ্যে ফ্লো ছিল এবং সেই কারণে তারা দুজনেই এই কাজে মগ্ন হয়ে যেত। রান্নাঘরে তারা খুবই আনন্দের সাথে কাজ করত। আসলে সেটাই ছিল তাদের ইকিগাই। কাজ করার সময় তারা দুজনেই এতটা খুশিতে থাকতো যে কত সময় হয়ে গেছে তাও খেয়াল হতো না। পিতা পুত্রের কাজের বিষয়ে একই একাগ্র ছিল। তার বিষয়ে যে পিছনে যে কারণটা কাজ করত তা হলো তাদের কাজের পরিবেশ ছিল খুবই শান্ত। এই কাজের জন্য তারা বহু প্রশংসা লাভ করেছে, সেই সঙ্গে পুরস্কারও পেয়েছে। এমনকি তারা নামাঙ্কন লাভ করেছে তারা, কিন্তু তার সত্ত্বেও তারা নিজেদের কখনো ব্যবসায়িক বৃদ্ধির কথা ভাবেনি বা রেস্টুরেন্টের দ্বিতীয় কোনো শাখা খোলার পরিকল্পনাও ছিল না। তারা নিজের ছোট্ট হোটেলে 10 জন লোকের খাবার বানিয়ে খুশি কাটত। জিরোর পরিবার কখনোই অনেক বেশি উপার্জনের কথা ভাবেনি। তারা সর্বদাই শান্ত, আনন্দদায়ক ও খুশিতে ভরা পরিবেশে কাজের কথা ভেবেছে। সেই কারণেই তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুশি বানাতে সক্ষম হয় এবং কখনোই তাদের জীবনে ফ্লোর ঘাটতি ঘটেনি। জিরো ইকিও সাকুনাকার মতো মানের কোয়ালিটির দিকে বিশেষ নজর দিত। প্রতিদিন সকালে সে নিজে বাজারে যেত সবথেকে ভালো মাছটা কেনার জন্য, যেমনটা সাকুনাকা করতেন। নিজের হাতে পাহাড় থেকে মেটেরিয়াল নিয়ে আসতেন। জাপানে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ কাজের সাথে একাত্ম হয়ে যাওয়া। সেন্টাইজম মনে করেন গাছ, জঙ্গল বা প্রাকৃতিক বস্তু নিয়ে কাজ করার মানে হলো ঈশ্বরের সাথে কাজ করা, কারণ এর মধ্যে ঈশ্বর অবস্থান করেন। প্রতিটা মানুষ, যে কোনো শিল্পী বা দার্শনিক বা ইঞ্জিনিয়ার যেই হোক না কেন, তার উচিত এই চৈতন্যের সঙ্গে মিলিয়ে মিশে কাজ করা এবং নিজের কাজকে জীবন্ত করে তোলার চেষ্টা করা। এই কারণেই তো শিল্পী নিজের কাজের সাথে একাত্ম হয়ে গিয়ে কাজ করতে পারে। এর সাহায্যে সে কাজে মগ্ন হতে পারে। যে লোহা দিয়ে কাজ করে তাকে লোহার ভিতরের গুণগুলো জানতে হবে, আবার যে সিরামিক দিয়ে কাজ করে মাটির ভিতরের গুণ বুঝে নিয়ে তার সাথে একাত্ম হতে হবে এবং সেই অনুসারে নিজের কাজ করতে হবে। আসলে জাপানিরা কিভাবে প্রকৃতি ও প্রযুক্তির মেলবন্ধন করতে হয় তা খুবই ভালো করে জানেন। তারা কখনোই প্রকৃতি ও প্রযুক্তির মধ্যে যুদ্ধ লাগায় না, বরং তারা তাদের মেলবন্ধনের সাহায্যে তারা নিজেরা আরও লাভবান হয়। আজকাল কিছু মানুষ মনে করেন যে সিন্টুর প্রকৃতির সাথে একাত্ম হওয়ার ক্ষমতা দিনে দিনে কমে যাচ্ছে ও সবচাইতে বড় ও সাহসী সমালোচক হলেন হায়াও মিয়াজাকি। তিনি স্টুডিও গিবলির সাহায্যে অনেকগুলো অ্যানিমেটেড ফিল্ম তৈরি করেছিলেন। তার কাছে নিজের ইকিগাই খুব স্পষ্ট ছিল। তার তৈরি প্রায় প্রতিটি ফিল্মে মানুষের তন্ত্রজ্ঞান, অসম্ভব কন্ট্রোভার্সি এবং প্রাকৃতিক দৃশ্য দেখা গেছে। শুরুতে একে অপরের সঙ্গে লড়াই করলেও শেষে গিয়ে সবাই এক হয়ে যায় স্পিরিটেড ওয়ে। এমন এক স্পিরিটের কল্পনা করেছেন যার সাহায্যে তিনি নোংরা আবর্জনার সাহায্যে নদীতে হাওয়া দূষণের দিকে আলোকপাত করেছেন। মিয়াজাকির ফিল্মে বিশেষত হলো জঙ্গল ও মানুষ। তার সৃষ্ট গাছের আবেগ থাকে, তার তৈরি রোবটের সাথে গাছের বন্ধুত্ব হয়। দেশের সম্পদ হিসাবে পরিচিত মিয়াজাকি
তার নিজের কল্পনার জগতেই বিচরণ করেন, নিজের শিল্পের মধ্যেই ডুবে থাকেন তিনি। 1990 সালে সৃষ্ট সেলফোন উপকার করেন তিনি, এবং তিনি তার দলের লোকেদের হাতে ছবি আঁকার জন্য প্রেরণা দেন। তিনি কাজ ও পেনের সাহায্যে নিজের কল্পনাকে বাস্তবায়িত করেন। কোনো রকম কম্পিউটারের ব্যবহার হয় না। এই গিবলির স্টুডিওতে আজও তা নিজের ঐতিহ্য বজায় রেখে নিজের আলাদা পরিচয় করে তুলেছে। এই শ্রেয় দেওয়া হয় ও পত্র দর্শক মিয়াজাকিকে। যারা নিজের চোখে এই স্টুডিও দেখেছেন তারা সেখানকার রবিবারের দৃশ্য সম্পর্কে অনেকটাই ওয়াকিবহাল। আপনি যদি কোনো রবিবার সেই স্টুডিওতে যান তাহলে সেখানকার কোনো একটা কোণায় অতি সাধারণ পোশাকে এক ব্যক্তিকে বসে কাজ করতে দেখবেন। তিনি নিজের কাজে মগ্ন থাকেন আর আপনার দিকে না তাকিয়েই আপনাকে ওয়াও অর্থাৎ হ্যালো বলে সম্ভাষণ করবেন। মিয়াজাকি কাজ করতে এতটাই ভালোবাসেন যে রবিবার দিন আরাম না করে কাজ নিয়ে ব্যস্ত থাকেন। ওই কাজের ফ্লো নিয়ে তিনি আনন্দ খুঁজে পান। তিনি সারাক্ষণ নিজের ইকিগাই নিয়ে দিন কাটিয়ে দেন। ওখানে আসা কোনো লোক মিয়াজাকিকে কাজ ছাড়া অন্য কিচ্ছু করতে দেখেন না। 2013 সালে মিয়াজাকি অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। তার স্মরণে একটু টেলিভিশন একটা তত্ত্বপূর্ণ ফিল্ম তৈরি করবে বলে ঠিক করেন। তাকে তার অবসর নেওয়ার আগের কয়েকটি দিনে ছবি তুলে ধরা হয়েছিল। তাতে দেখানো হয় বেশ কিছু লোক ঘোরাঘুরি করছে, কেউ কেউ মিটিং নিয়ে ব্যস্ত, কিন্তু মিয়াজাকি এক কোণায় বসে নিজের স্বভাবসিদ্ধ পদ্ধতিতে কাজ করে চলেছেন। মিয়াজাকির ভেতরের কাজ করার যে প্রবণতা ছিল তা তিনি কিছুতেই রোধ করতে পারেননি। যেদিন তিনি অবসর নিয়েছিলেন তার পরের দিনও তিনি স্টুডিওতে আসেন ও এক কোণায় বসে নিজের কাজ করে যান। বাকি লোকেরা বুঝতে পারছিল না তিনি কি করছেন। তারা একে অপরের মুখ দেখাদেখি করতে থাকেন। এই ঘটনার 1 বছর বাদে তিনি ঘোষণা করেন যে তিনি ফিল্ম বানানোর বন্ধ করেছিলেন, কিন্তু সারা জীবন ছবি এঁকে যাবেন। কোনো মানুষ যদি এইভাবে নিজের কাজকে ভালোবেসে তাহলে সে কোনো দিন অবসর নিতেই পারবে না। একান্তবাস, এমন ধরনের মানুষরা যে শুধু জাপানেই বাস করেন তা নয়। এমন বহু শিল্পী, পণ্ডিত এবং শাস্ত্রজ্ঞ আছেন যারা জীবনে শেষ দিনটা পর্যন্ত কাজ করে যান। আইনস্টাইন মারা যাওয়ার কিছুদিন আগেও একটা সূত্র লিখেছিলেন, যাতে বলা ছিল পৃথিবীর সমস্ত বলকে কিভাবে একত্রিত করা যেতে পারে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সেই কাজই করে গেছেন যা তাকে সব থেকে বেশি আনন্দ দিত। তিনি বলতেন, আমি যদি বিজ্ঞানী না হতাম তো কোনো সঙ্গীতকার হতাম। তিনি যখন অঙ্ক বা ভৌতবিজ্ঞানের জগতের বাইরে থাকতেন তখন তিনি হারিয়ে যেতেন। একদিকে সূত্রের সন্ধান, অন্যদিকে সঙ্গীতের রসে ছিল তার জীবনের ইকিগাই। এই দুটি কাজেই তিনি অসাধারণ আনন্দ পেতেন। অনেক সময় এই ধরনের মানুষ সম্পর্কে অনেকেই ধারণা করেন যে এরা অন্যদের সাথে বসতে পারে না বা এরা একা থাকতে ভালোবাসে। আসলে লোকেদের সাথে কথা বলার বদলে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকতেই এরা সব থেকে ভালোবাসে। এই ধরনের মানুষেরা নিজেদের ফ্লোদের থেকে নিজেদের জীবনের আনন্দ উপভোগ করতে জানে। এর আর একটা জীবন্ত উদাহরণ হলো কাদম্বরিকার হারুকি মুরামাকি। তার বন্ধুর সংখ্যা ছিল খুবই কম, আর 2-4 বছরে একবার তাদের সাথে দেখা করতেন। আমরা যদি সর্বদা ফ্লোতে থাকতে চাই, নিজেদের ইকিগাই লাভ করতে চাই, তাহলে আমাদের আশেপাশের পরিবেশ ও শান্ত ও সুরক্ষিত হতে হবে। নিজেকে সমস্ত রকম সমস্যার বাইরে রাখতে হবে। এই বিষয়টি বিশেষভাবে মাথায় রাখবেন। মাইক্রোফ্লো অর্থাৎ প্রতিদিনের কাজ থেকে পাওয়া আনন্দ। কোনো রকম শৈল্পিক কাজ থেকে আনন্দ পাওয়াটা খুব সহজ ব্যাপার, কিন্তু প্রতিদিন আমাদের যে কাজগুলো করতে হয় তার যেমন ধরুন ঘর পরিষ্কার, বাসন মাজা, জামা কাপড় কাচা প্রভৃতি থেকে আমরা কিভাবে আনন্দ উপভোগ করতে পারি। প্রতিদিনের
এই একঘেয়ে কাজের মধ্য থেকে সত্যিই কি আনন্দ খুঁজে পাওয়া সম্ভব? শিনজো কোর্স সাবওয়ে স্টেশনে একটা সুপারমার্কেটে এক ব্যক্তিকে লিফটম্যানের দায়িত্বে রাখা হয়। এমনিতে সেখানকার লিফটগুলি চালনা করা খুবই সহজ হয়, গ্রাহকরা নিজেরাই এর ব্যবহার করতে পারে, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র যাতে গ্রাহকদের লিফটের দরজা খোলা বন্ধ করতে না হয় তার জন্য মালিকেরা লিফটম্যান রাখেন। এখন প্রশ্ন হলো, এই ধরনের একঘেয়ে কাজ করতে ভালো লাগে? তার ভিতরে বিরক্তির জন্ম হবে না? কিন্তু আপনি যদি তার কাজের দিকে খেয়াল করেন তাহলে বুঝবেন সে শুধুমাত্র যে একটা বোতাম টেপে না, বরং একটা শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পূর্ণ কাজটা করার চেষ্টা করেন। যখনই কোনো ব্যক্তি লিফটের গাছে গিয়ে দাঁড়ায় তখনই সে হালকা ও মিষ্টি সুরে মাথাটা সামান্য ঝুঁকিয়ে তাকে স্বাগত জানায়, তারপরে তাকে ভেতরে আসতে বলেন, নিজস্ব সুন্দর ভঙ্গিতে তাকে রেকর্ড করে। একেই সিসিক্স জেনরি মাইক্রো ফ্লো বলেছেন। অনেক সময় ক্লাস করতে করতে, কোনো সভায় বসে বা কোনো কাজ করার সময় আমাদের একঘেয়ে লাগে। তখন আমরা মনোরঞ্জনের উপায় সন্ধান করি। দেওয়াল রং করার সময় সিটি বাজিয়ে সুর তুলতে দেখা যায়। কোনো কাজ যতক্ষণ না আমাদের চ্যালেঞ্জের সৃষ্টি করে ততক্ষণ পর্যন্ত আমরা সেই কাজই ডুবে যেতে পারি না। নিজেকে ছোট ছোট কাজের মধ্যে মগ্ন করে দিন। এটা মাইক্রো ফ্লো প্রাপ্ত করার সবথেকে ভালো উপায়। তাতে করে আমরা প্রতিদিনের কাজগুলো আমরা খুব খুশিভাবেই করতে পারি। বিল গেটস প্রতিদিন সন্ধ্যাবেলায় বাসন ধন। তার মতে এতে মন শান্ত ও শুদ্ধ হয়, তাই তিনি বাসন মাজতে খুবই পছন্দ করেন। শুধু তাই নয়, কাল যেভাবে বাসন ধুয়েছিলেন আজ তার থেকে আরও ভালো করে বাসন ধোয়ার চেষ্টা করেন তিনি। বাসন মাজার জন্য তিনি একটা কার্যপ্রণালী গড়ে তুলেছিলেন। তিনি প্রথমে থালা মাজেন, তারপর চামচ, তারপর বাকি বাসন মাজেন। এটি তার মাইক্রো ফ্লো পদ্ধতি। মহান ভৌতবিজ্ঞানী রিচার্ড ফেয়ারম্যান দৈনন্দিন কাজের মধ্যে আনন্দ খুঁজে পেতেন। সুপার কম্পিউটারের জনক ডেনিয়ার স্লিক্স যখন ফেয়ারম্যানকে কাজে রেখেছিলেন তখন তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন তাকে প্রতিদিন কি কি কাজ করতে হবে। আসলে সেই সময় ফেয়ারম্যান যাদের কাছে কাজ খুঁজতে গিয়েছিলেন তারা কেউই তাকে তার পছন্দের কাজ দিতে পারছিলেন না। ডেনিয়াস তাকে এই প্রশ্ন করলে তিনি তাকে কয়েকটি অঙ্কের সমাধান করতে দেন, কিন্তু সেই কাজ তার পছন্দ হয় না। তিনি বলেন, আপনি আমাকে এমন কিছু কাজ দিন যাতে সত্যিই কিছু লাভ হয়। তখন ডেনিয়াস তাকে অফিসের পাশের দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসতে বলেন। সেই কাজ তিনি খুশি মনে হাসতে হাসতে করেন। ফেয়ারম্যানের কাছে যখন তিনি কাজ থাকতো না তখন তিনি মাইক্রো ফ্লোতে চলে যেতেন। অনেক সময় তখন তাকে অফিসের দরজা পর্যন্ত রং করতে দেখা গেছে। কিছুদিন বাদে ওই অফিসে কিছু লোক আসেন। সেখানে এসে তারা বলেন, আপনার অফিস যে রং করেছে তাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। ধ্যানের পথ থেকে শান্তির সন্ধান। প্রশিক্ষণ মাধ্যমে আমরা শান্তির সন্ধান পাই। মনকে প্রশিক্ষণের সবথেকে বড় উপায় হলো ধ্যান। এটা ঠিক যে ধ্যানের বহু পদ্ধতি আছে, কিন্তু উদ্দেশ্য একটাই, আর তা হলো মনকে শান্ত করা, বিচার করে দেখা, আবেগকে বোঝা এবং নিজেকে এক স্থানে কেন্দ্রীভূত করে রাখা। সাধারণত সোজা হয়ে বসে নিজের শ্বাসবায়ুকে নিয়ন্ত্রণে রাখাই হলো আসল প্রক্রিয়া। এটা যে কেউ করতে পারে না। একবার তা করতে পারলেই আপনি নিজের থেকেই পরিবর্তন অনুবর্তন করতে পারবেন। যে শ্বাসবায়ু প্রতিনিয়ত আপনার ভিতরে যাচ্ছে ও বাইরে বেরিয়ে আসছে তার মাধ্যমে আপনি নিজের ভিতরের উত্তাল পাতালকে শান্ত করতে পারবেন, আর তাতে করে যে কোনো সমস্যাও আপনার কাছে হালকা বলে মনে হবে। ধনুর্ধরের রহস্য। সাল 1988। সেই সময়ে অলিম্পিক প্রতিযোগিতায় তীরন্দাজে স্বর্ণপদক লাভ করেছিলেন। 17 বছরের দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় ছিলেন তিনি যখন তার কাছ থেকে এই সফলতার পেছনে
মূল কোন রহস্য লুকিয়ে আছে তা জানতে চাওয়া হয়েছিল, তখন তিনি বলেন, এর শ্রেয় আমি ধ্যানকে দেব। তিনি জানান প্রতিদিন 2 ঘন্টা ব্যায়াম করতেন, যা তার প্রশিক্ষণের গুরুত্ব অঙ্গ ছিল। আমরা যদি ফ্লোতে পৌঁছতে চাই, তাহলে তার সবচেয়ে ভালো উপায় হলো ধ্যান। যারা নিজেদের স্মার্টফোন ও অন্যান্য কিছু জালে জড়িয়ে ফেলেছেন, তাদের জন্য এটা হলো সর্বোত্তম উপায়। যারা ধ্যান শুরু করেন, তারা দ্রুত পরিণাম পাওয়ার জন্য উথলা হয়ে ওঠেন, আর এটা তাদের জন্য এক বিরাট বড় ভুল। তারা অতি দ্রুত নির্বাণ অবস্থায় পৌঁছাতে চায়। কিন্তু সবথেকে বড় কথা হলো, ধ্যান মানে আনন্দ উপভোগ করা। মন বিভিন্ন বিচার ও কল্পনা ও আবেগের সমুদ্র, এই সব কিছু মিলেমিশে একটা চলন সৃষ্টি হয়। ধ্যানের মাধ্যমে কিছুক্ষণের জন্য হলেও আমরা সেই ঝড়কে শান্ত করতে পারি। আমরা ভেতর থেকে শান্তি অনুভব করি ও জীবন এক স্পষ্টতা লাভ করে। আমাদের ভিতরে যে বিচারই আসুক না কেন, তার জন্য মানসিক চাপের মধ্যে থাকা উচিত নয়। ধ্যানের মাধ্যমে আমরা এই বিষয়টা শিখতে পারি। কাউকে কষ্ট দেওয়া, মারা বা ঝগড়া করার মতো নেগেটিভ বিচারের জন্য আপনার মনে হতেই পারে, কিন্তু এই ধরনের বিচারগুলিকে কখনোই মনের ভিতরে চেপে বসতে দেবেন না। এটা তো একটা মনের ভাব। এই ধরনের তকমা সেটিং এই বিচারের হাত থেকে রক্ষা পেতে পারেন। সারাদিন মনে যে 60,000 বিচার আসে, তার মধ্যে এইগুলিও আসে, তবে তা নিজের উপর চেপে বসতে দেবেন না। সেইগুলি বন্ধ করার চেষ্টা করুন। মানুষ ধার্মিক জীব। আমাদের সারাটা জীবন ধর্মের সূত্রেই গাঁথা থাকে। কিছু মানুষ মনে করেন মানুষ শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার জন্য ধর্মের আশ্রয় নেয়, কিন্তু আসলেই ধর্মের পালন করা মানুষের মনের স্বভাবের মধ্যেই পড়ে। যদিও আধুনিক জগতের মানুষ ধর্মকে পিছনে ফেলে ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্যের খোঁজেই জীবন অতিবাহিত করেছে, কিন্তু ইতিহাস আমাদের বলে দেয় যে মানুষ হচ্ছে শিকার করা এবং ভাবার বাড়ো, চাষবাস করা, গবেষণা করা ও নিজের পরিবেশ নিয়েই ব্যস্ত থাকত। তাই ব্যস্ত থাকা মানুষের স্বভাবে পরিণত হয়েছে। আগেকার দিনের মানুষরা এইভাবে নিজেদের জীবনকে সীমিত রেখেছিল, কিন্তু বর্তমান দিনের মানুষ হতে জালে জড়িয়ে ভৌতিক বস্তুর পিছনে ছুটে দাঁড়াচ্ছে। জাপানের মানুষরা আজও নিজেদের ধর্মকে দৈনিক জীবনের সাথে সামঞ্জস্য বজায় রেখে চলতে সক্ষম। জাপানে কনফুসিয়ানিজম, বৌদ্ধ ধর্ম এবং সিন্থোইজমের বিশেষ গুরুত্ব আছে, তবে নিয়মের থেকে ধর্মের গুরুত্ব বেশি। আপনি যদি জাপানের কোনো কাজ করেন, তাহলে আপনি কি কাজ করছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে কাজটা করছেন। তা দেখা কোনো কোম্পানির জন্য ভালো না মন্দ তা আলোচনা করা এই পুস্তকের বিষয় নয়। তবে কোনো কাজ করার সময় মাথায় বজের ভয় থাকা, মানসিক চাপের থেকে ধর্মের প্রতি যে এর মাধ্যমে কাজ করাটা অনেক বেশি শান্তির। ধার্মিক রীতিনীতি আমাদের একটি সহজ সরল রাস্তা দেখায়, যা সারা জীবন আমরা ফ্লোর মধ্যে প্রবেশ করতে পারি। ধরুন হঠাৎ সামনে কোনো বড় লক্ষ্য উপস্থিত হলে তা প্রাপ্ত করা আমাদের কাছে তা বড় কঠিন উপায় হয়ে ওঠে, কিন্তু রীতিনীতি খেয়াল করে চললে আমরা প্রতিজ্ঞা পদে প্রশিক্ষণ নিতে ওই রাস্তায় কিভাবে চলবো তার একটা দিশা আমরা পেয়ে যাই। তাই যখনই আপনার সামনে কোনো লক্ষ্য উপস্থিত হবে, তখনই সেটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিন ও একটা একটা করে ধাপ এগোতে থাকুন। কিভাবে প্রতিদিনে কাজের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া যায় তার সন্ধান করুন। তাতে করে আপনি ফ্লোতে যাওয়ার পথ খুঁজে পাবেন। পরিণামের কথা ভুলে যান। আপনার থেকেই পজিটিভ পরিণাম আপনি প্রাপ্ত করতে পারবেন। কৃত্যের মধ্যেই আনন্দ। আমরা কি পেলাম সেটা গুরুত্বপূর্ণ নয়, কাজ করার সময় আমরা কতটা আনন্দ উপভোগ করছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা কথা সর্বদা মনে রাখবেন, ধর্ম কিন্তু নিয়মের থেকে অনেক বড়। যারা জীবনে অনেক কিছু পেয়ে যায় তারা কিন্তু আনন্দ পায় না, বরং যারা জীবনে বেশিরভাগ সময়টা ফ্লোর মধ্যে অতিবাহিত করতে পারে তারাই জীবনে আনন্দ বেশি পায়। ইকিগাই খোঁজার জন্য ফ্লো এর ব্যবহার।
এই অধ্যায় পড়ার পর আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনো কাজ বা কোন কাজগুলো করার সময় আপনি ফ্লোতে চলে যান, সেই কাজগুলি একটা কাগজে লিখে নিন। এবার এই কাজগুলি কোন সূত্রে বাঁধা তার বোঝার চেষ্টা করুন। অর্থাৎ কী কারণে এই কাজগুলি করার সময় আপনি ফ্লোর কাছাকাছি পৌঁছতে পারছেন। এই কাজগুলি কি আপনি একাই করেন নাকি কোনো দলের অংশ হিসাবে? শারীরিক পরিশ্রম করতে আপনার বেশি ভালো লাগে নাকি মগজের কাজ করতে? হয়তো এই প্রশ্নগুলোর উত্তর থেকেই আপনি নিজের ইকিগাইয়ের সন্ধান পেয়ে যেতে পারেন। আর যদি না হয় তাহলে অনুসন্ধান চালিয়ে যান। কোনো কাজ করার সময় আপনি শীঘ্রই ফ্লোতে যেতে পারেন, তার সন্ধান করার চেষ্টা করুন। যে কাজ করতে আপনার ভিতরে আগ্রহ জন্মায় সেই কাজ করুন। আপনি ফটোগ্রাফি করার সময় ফ্লো অনুভব করছেন নাকি হাতে রং তুলি নিয়ে রঙের জাদু দেখাতে ফ্লো অনুভব করছেন, তা খোঁজ করুন। ফ্লো হলো এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আপনি যত শীঘ্রই এর অনুভব করবেন তত শীঘ্রই তার কাছে পৌঁছতে পারবেন। যত শীঘ্রই এই অভিজ্ঞতা অর্জন করবেন তত দ্রুতই আপনি আপনার ইকিগাইকে খুঁজে পাবেন।